নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে একটি নতুন উপন্যাস শুরু করছি। আমি সাধারণত যেরকম ধরনের উপন্যাস আপনাদের শোনাই, এই উপন্যাসটা তার থেকে একটু আলাদা। আমারই একজন শ্রোতা বন্ধু এই উপন্যাসের অনুরোধ জানিয়েছেন। তার অনুরোধ রেখে আমি এই উপন্যাস শুরু করছি। অন্যান্য সমস্ত উপস্থাপনাতে যেরকম আপনারা আমার পাশে থাকেন, আশা করব এই উপস্থাপনাতেও একইভাবে আপনাদের পাশে পাব, এবং এও আশা রাখি এই উপন্যাস আপনাদেরও ভালো লাগবে। চলুন শুরু করি। লেখিকা রানী চন্দর, পূর্ণকুম্ভ। আজ প্রথম পর্ব। সেদিন আমার বৈষ্ণবী সই বলছিল রান্নাঘরের দোরে পিঠে ঠেস দিয়ে বসে, এ জীবনে কি পেলাম কি পেলাম না, পেলে কি হতো, না পেয়ে কি হলো, লাভ ক্ষতির হিসেব কষতে বসে গেলাম এক সময়, কিন্তু পারলাম না। চোখের জলে গুলিয়ে গেল বারে বারে। শেষে সেই হিসাব ভুলবার জন্য বেরিয়ে পড়লাম একদিন আমি সব কিছু পিছনে ফেলে। ট্রেনের জানলায় হাতে মাথা রেখে ভাবছিলাম তারই কথা। চলেছি হরিদ্বারে অমৃত কুম্ভে। বর্দি যাচ্ছেন, সঙ্গে হেমদাদা। সঙ্গ নিলাম আমিও তাঁদের। দেখে এসেছি আঙিনায় ফুটেছে শিমুল, পলাশ, আগডালে কয়েকটা। এই তো পাতা ঝরা শেষ হলো সবে। পাকা পাতা ঝরে পড়েছে অবিরত শুকনো দমকা হাওয়ায়। দিনের বেলা ঝড়ার নাচ দেখেছি চোখে, রাতের বেলা কানে শুনেছি ঝংকার, আধার ছাওয়া শিমুলতলায় পায়চারি করতে করতে। বছর ধরে দিন গুনি এই সময়টির আশায়। তাকিয়ে থাকি নীল আকাশের গায়ে ঝুলে পড়া কালো ডালগুলির দিকে। দেখতে দেখতে হঠাৎ একসময় কালো কুঁড়িতে ছেয়ে যায় ডাল, শুরু হয় ফুল ফোটার পালা। এই তো আর কদিন যেতে না যেতে গাছ উপচে পড়বে ফুলে ফুলে, নুয়ে পড়ে হেলবে হাওয়ায় ডালগুলো সব লাল পাপড়ির বোঝার ভারে। আসবে ঝাঁকে ঝাঁকে শালিক, গাংশালিক, চড়ুই, ছাতার, কোকিল, কাক। সে কি কলরব তাদের ভোর না হতে। কাকলিতে যেন হাটের মেলা বসে যায় এই তল্লার জুড়ে। কাঠবিড়ালির দল ছুটোছুটি লাগায় ডালে ডালে, পিঠের উপর লেজ তুলে দিয়ে। দু হাতে ছিঁড়ে ছিঁড়ে খায় ফুলের ভিতরের মধুটুকু। কত দুপুরে নিরিবিলিতে জানালার পাশের খাটখানাতে শুয়ে এক মনে দেখি তাদের খেলা। চঞ্চলতার শেষ নেই। সারা গাছ জুড়ে বিয়ে বাড়ির ব্যস্ততা চলে যেন। শিমুল ফুলের ভিতরে কি বাটি ভরা মধু, ঠুকরে খাবার সময় টস টস করে কাত হয়ে পড়ে যায় কত। ভাবি, অতখানি কি মধু, না শিশির জমা জল? একটু এগিয়ে শিমুলের পরেই পলাশ। মেটে সিঁদুরে রঙের আগুনের হলকা উঠতে থাকে শূন্যে বাগানের সেই কোণটা জুড়ে। সেই আগুনে খেলা করে ছোট্ট ছোট্ট কালো রঙের মৌটুস্কি, তার কালো বাঁকা সরু ঠোঁট নিয়ে। তলায় লাল কাঁকড়ছে, লাল বিছানা বিছোয় পলাশ রাতে দিনে। মার বাড়ি যেতে আসতে অঞ্জলি ভরে ফুল তুলি মাটি হতে। কখনো সাজাই মাঠ ঠাকুর ঘর, কখনো এনে রাখি নিজের ঘরের জানালায় রাখা পোড়া মাটির লাল থালাখানা ছাপিয়ে। বারান্দার কোনায় ছাদের উপরে লতি ওঠা নীলমণিলতায় ধরেছে থোকা থোকা নীল ফুল। জীর্ণ লতা গোড়া খেয়ে বাসা বেঁধেছে উইয়ের দল, মাটির প্রলেপ গায়ে মাখিয়ে। জোর নেই লতার আর আগের দিনের মতো। মাথার দিকে কয়েকটা সবুজ পাতা নিয়ে বেঁচে আছে সে কোনো মতে। আগে হলে এই সময় এই কোণা ছেয়ে থাক নীলমণির নীলে। কত দূর থেকে চোখে পড়ত তার রঙের ছটা। এখনো ফোটে ফুল, তবে তত না। তবু যেটুকু পাই চেয়ে থাকি। টেনে আনি চোখের সামনে তার পুরনো দিনের হারানো সেই রূপকে। বারান্দার লাল মেঝে ঢেকে ঝরে পড়ত নীলমণি, হাওয়ায় পাক খেতে খেতে। নীল তারার নকশা ফেলে আসন পাতত সে প্রতি প্রভাতে কার জন্যে কে জানে। দিনের পর দিন এই যে নিবেদন, কাকে শেখাতে চায় সে নিজেকে লুটিয়ে দিয়ে?
ভাবিয়ে তুলেছে মন কত কত বার। এখনো তাই, দুটি হোক একটি হোক, চেয়ে থাকি তার পানে, যেন তাকে চাই আমার, নইলে কি যেন ভুলে যাই, ভয় হয় মনে। সারা বছর যত্নে গোড়ায় জল ঢালি, আর মুখ তুলে দেখি সবুজ পাতা কয়টি বেঁচে আছে তো ঠিক উপরে। এই সময়টিতে সে আসে বারবার প্রতি বছরের শেষে। বাড়ির পিছনের বাগানে ফুটেছে রাশি রাশি কাঞ্চন, ঘন সবুজ আম পেয়ারার মাথা ডিঙিয়ে হঠাৎ ওঠা হালকা বেগুনি রঙের ফোয়ারা এক একটি, কি তার বাহার! শিমুল, পলাশ, নীলমণি, কাঞ্চন তাদের এই ঐশ্বর্যের সম্ভার নিয়ে ঘিরে ধরে চারিদিক হতে। মুখ ঘুরিয়ে নি, মনকে এগিয়ে দিই। পিছু ডাকে যে কান দিতে নেই, শুনেছি দিদিমার মুখে। হঠাৎই চলে আসা আমার, কি করে যে ঘটে উঠল নিজেই অবাক মানি। সংসার থেকে নিজেকে আলগা করে তুলে নেওয়া, সে 2 দিনের জন্য হোক 10 দিনের জন্য হোক, বড় কঠিন। কত তোড়জোড় করে তবে তো তৈরি হতে পারি। বড়দিদের সঙ্গ নেব, মনে মনে যখন ঠিক বাধা দিল অভিজিৎ আমায়। কাঁপতে কাঁপতে বিছানা নিল একদিন। বাঁধা মোট মেজে হতে সরিয়ে খাটের নিচে ঠেলে রাখলাম। 1 দিন 2 দিন 3 দিন জ্বরের তাপ বাড়তেই থাকে। ওদিকে খবর আসে বড়দির কাছ থেকে, টিকিট কেনা হয়ে গেছে, আর সময় নেই, চলে এসো শিগগির কলকাতায়। কথা বলি না, সাড়া দিই না, দাগে দাগে কাঁচের গ্লাসে ওষুধ ঢালি, আর ডাক্তার ও রোগীর মুখ নীরবে মিলিয়ে দেখি। শেষে যাত্রার শেষ দিনের শেষ ট্রেন ছাড়বার ঠিক আগ মুহূর্তে ছাড়া পেলাম দুজনের কাছ হতে। যেমনটি ছিলাম তেমনি পা বাড়িয়ে দিলাম। রমু হোলডলের স্ট্র্যাপটা বাঁধতে বাঁধতে কোনো মতে ঢুকিয়ে দিল গাড়িতে। অভিজিৎ আশ্বাস দিল জানালা দিয়ে গলা বাড়িয়ে। দলে আমরা 4 জন, আমি, বড় ননদ, নন্দাই মানে দাদা বড়দি, আর এক বৈষ্ণব, দেশ থেকে নিয়ে এসেছেন একে দাদা, তীর্থ করাবার মানসে। একই যাত্রার সঙ্গী, কি বলে একে সম্বোধন করি? সোজাসুজি কিছু একটা ঠিক হয়ে গেলে আচার ব্যবহার সহজ হয়ে পড়ে। বৈষ্ণব বড়দিকে ডাকেন মা, দাদাকে বাবা। সেই সম্পর্কে তো আমি তার মামিমা। সম্পর্ক যেখানে গুরুগম্ভীর, বাৎসল্য সেখানে আপনিই আসে। তবু খানিক বিব্রত বোধ করি। বড়দি বললেন, ভাগ্নে সম্পর্ক, নাম ধরেই ডাকো। বৈষ্ণব বোধহয় সুযোগ খুঁজছিলেন। আচমকা কাছে এসে অপ্রস্তুত হবার অবকাশ না দিয়ে খপ করে প্রণাম করে বৈষ্ণব সুলভ বিনয়ের সঙ্গে বললেন, মামিমা, ভাগিনাকে তো নাম ধরিয়াই ডাকিবার কথা। ব্রজরমন পণ্ডিত লোক, ধীর, বিনয়ী, ভক্তিমান, সব সময় সংকুচিত হয়ে থাকে। কি দোষ কার কাছে করে ফেলে পাছে। বিনয় বৈষ্ণবের ভূষণ, ব্রজরমন তা অক্ষরে অক্ষরে পালন করে। ব্রজরমন ভালো হিন্দি বলতে পড়তে পারে, পরিষ্কার উচ্চারণ, অথচ বাংলা কথায় সিলেটি টানটা এড়াতে পারেনি এখনো। পাশের বেঞ্চিতে 2 মারোয়ারি, বয়স কত আর হবে, 22, 23, 24-এর কাছাকাছি, কিন্তু এরই মধ্যে কি বপু বানিয়েছে, দেখে মায়া হয়। বপু হবে নাই বা কেন? কি খাওয়াটা খেলো একটু আগে মুখোমুখি বসে। থাক থাক পুরি তরকারি, এরপর সন্দেশ রসগোল্লার দোকান যেন উজাড় করল মুহূর্তে। এক একটা সন্দেশের আকার কি! যুদ্ধ লেগে অবধি এত বড় সন্দেশ দেখিনি কবছর। মুখ জোড়া হাঁ করে ঠেসে ঠেসে ভেতরে পুড়ছে বাদাম পেস্তায় ঠাসা সবুজ হলুদ সাদা স্বদেশী সন্দেশ উপর হয়ে। রসগোল্লা তুলে নিচ্ছে পাতে হাঁড়ি থেকে খাবলা দিয়ে। গোনাগুন্তির পরোয়া নেই, দেখে দেখে থ বনে রই। আলাপি দাদা শুয়ে শুয়ে কথা জুড়লেন তাদের সঙ্গে। বলেন, 2 দিন একসঙ্গে যাচ্ছি, আলাপ পরিচয় রাখা ভালো। তারাও চলেছে হরিদ্বারে, কাশী বিশ্বনাথ সেবা সমিতির তরফ থেকে। সেখানে যাত্রীদের সেবা করবে, এই মহৎ উদ্দেশ্য তাদের।
তাই বুঝি এত ঘটা করে বিদায় সম্বর্ধনা হলো স্টেশনে। 10-12 জন মারোয়ারি 10-12টা গোড়ে মালা তাদের গলায় দুলিয়ে জয় হুঙ্কার ছাড়ল কত ট্রেন ছাড়বার মুহূর্তে। সেই হতে বর্দির কেমন একটা সশ্রদ্ধ গদগদ ভাব এদের প্রতি। বলেন, বুঝলে, এরাই হলো সত্যিকারের সেবক। সেবা সমিতির তরফ থেকে বিধি ব্যবস্থা করতে চলেছে এরা আগে হতে। পরে ভলেন্টিয়াররা বহু বহু জায়গা হতে আসবে তাদের কাজে যোগ দিতে। প্রথম কাজ জলসত্র খোলা। বলে, মশায়, সেখানে যত যাত্রী আসবে তাদের পয়লা আমরা পানি পিয়াবো। দ্বিতীয় কাজ হবে যাত্রীদের খিলাবো এই পুরি তরকারি মিঠাই, দোকান বি রহিবে। তৃতীয় কাজ সব দেহ সৎকার করব। বহুত যাত্রী মরে ভি যায় স্নান করতে আসিয়ে। এদের দ্বিতীয় দফার সেবার কাজ শুনে উৎসাহিত হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম বলবো, ওটা না হয় ট্রেন থেকেই শুরু করো, আমরাও তো তীর্থযাত্রী, চলেছি সেখানে। কিন্তু তৃতীয় দফার সেবার বিবরণে মিইয়ে দিল সে আগ্রহ। কে জানে, বলতে নেই, তীর্থস্থানের সেবা সমিতির সেবা চেয়ে কি কথা রাখার দায় পড়ব শেষটায়। তারা মহা উৎসাহে ব্যাগ খুলে হিন্দিতে ছাপা কার্যবিবরণী বের করে দেয় দাদার হাতে। কত কত কাজ করেছে তার হিসাব গাঁথা। ধৈর্যের সঙ্গে দাদা পড়েও ফেলেন সবটা। বলেন, সময় নষ্ট করি কেন, হিন্দিটা কষ্ট হয়ে থাক খানিক। দাদা যতই কষ্ট করে পড়েন মারওয়াড়িদের ফুর্তি তত বেড়ে যায়। উঠে উঠে বেঞ্চি ডিঙিয়ে ঝুঁকে পড়ে বারে বারে বুঝিয়ে দেয়, এই যে ছবি দেখছেন এ মশায় ক্রোড়পতি, কমসে কম 1000 লোককে খানা খিলাচ্ছে, কত জায়গায় সেবাব্রত করিয়েছে। ভাবি, বলি, করবে না? যত বেশি ঘিউয়ে ভেজাল দিয়েছ তত বেশি দান খয়রাত করেছ। ট্রেনে যখন সময় কাটতে চায় না তখন ঘুমের মতো জিনিস নেই। সকালে চা খেয়ে এক ঘুম দিলে দুপুর, দুপুরে বল্লভ দাসের থালির পরে আর এক ঘুমে সেই বিকেল। বিকেলে চোখ রগড়ে উঠে বসলাম, কেমন শিরশির করছে গা। আজই ভোরে ফৈজাবাদের তাজা খবরওয়ালা ছোকরা পত্রিকা দিয়ে গিয়েছিল। খবর ছিল বেলুচিস্তানে বরফ পড়েছে, একটা কোল্ড ওয়েভ ঠেলে আসছে, এখানে ওখানে ঝড় জল কত কি। ঘাবড়ে গেলাম, কোল্ড ওয়েভ কি ট্রেনের কামরার ভিতরেও এসে ঢুকবে? না হয়তো। গোধূলি লগ্ন, দূরে ধুলোর ঝড়, ঝাপসা হয়ে যাচ্ছে চারদিক। তারই আড়ালে ম্লান সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে ঘন বনানীর নিচে। কামরার এক কোণায় স্থির হয়ে বসে আছেন বর্দি। উতলা মনকে নিয়ে বোঝাপড়া করার লগ্ন দিনান্তেরই মুহূর্তখানি। সবকিছু চঞ্চলতা শান্ত করে এনে কোন তন্ময়তায় ডুবিয়ে দেয় সমস্ত মনটাকে, হিসাব পাওয়া যায় না তার। আধো জানা আধো অচেতনার এ এক অদ্ভুত আত্মবিস্মৃতির অনুভূতি। হঠাৎ সুগন্ধ দুর্গন্ধ মিলে বিদঘুটে একটা গন্ধে বিগড়ে দিল মেজাজটা। চোখ খুলে দেখি সামনের বেঞ্চিতে সামনাসামনি, মাথায় মাথা ঠেকিয়ে, গাঁজার কলকে চিনি সেই রকম সরু কলকেতে পরিত্রাণে এক এক টান দিয়ে হাত বদল করে চলেছে শ্রীমানরা। থামে না, ফুরিয়ে গেলে আবার কলকে সাজায়, আবার টানে টানে আগুন নেভায়। চলল রাত 8টা পর্যন্ত এইভাবে। বর্দির মুখ গম্ভীর, পিছন ফিরেই বসেছিলেন। আরও পিছন ফিরবার মানসে নড়ে চড়ে বসলেন। ঘরে বাইরে পথ চলতে দুপাশে বর্দির সন্তানের ছড়াছড়ি, সকলেই তার বাবা বাছা। এই একটু আগেই দিনের আলোতে বর্দি বলেছিলেন এদের, বাবারা, যদি তোমাদের মেয়ে ভলেন্টিয়ার দরকার হয় তো আমাদের বলো, আমরা দুজন রোজ কিছুক্ষণ করে তোমাদের সেবা সমিতির কাজে লাগতে পারবো। কি বলো গোরানি? বলি, মন্দ কি, ফিরে যাওয়ার খরচটা যদি দিয়ে দেয়। সেবা ধর্মের সঙ্গে স্বার্থ জড়াতে দেখে বর্দি বিচলিত হন। বারে বারে বাবাদের কাজ কত মহৎ তার ব্যাখ্যা করতে থাকেন। সেই বাবাদের কিনা শেষে এই আচার। গাঁজার পর্ব মিটলে বল্লভ দাসের মস্ত মস্ত থালা কোলে টেনে নিয়ে বসে।
গোগ্রাসে শেষ করে। প্রাণ পাত করা বিদঘুটে রকমের কতকগুলো ঢেকুর তুলে লাল লাল চোখ মেলে দাদাকে বলে, মশাই, স্পেশাল অর্ডার দিয়ে আমি পরোটা করিয়েছি। বলেছি দাম কে লিয়ে ভাবনা মত করো, জিতনা আচ্ছা হয়ে লিয়ে এসো। বাড়িতে भी এরকম পরোটা নেই খাইয়েছি। সে বরস আমি আমার ওয়াইফকে লিয়ে গিয়েছি। রাস্তা में खाना अच्छा नहीं मिलेছে। आज का खाना बहुत अच्छा আছে। मन में হয়েছে কি घर का खाना খাইছে, लेकिन দাম কিছু বেশি লিয়েছে। বলি, জিজ্ঞেস করো না বর্দি, খরচটা কাদের, ওদের না সেবা সমিতির? বর্দি মুখ ফিরিয়ে নেন। এখনো সুবাস ছড়াচ্ছে বেল জুঁয়ের বাসি গোড়ে মালাগুলি কামরার কাঠের গায়ে গাড়ির ঝাঁকুনিতে থ্যাতলাতে থ্যাতলাতে। ঠান্ডা হাওয়া হাড় কাঁপিয়ে দিচ্ছে গরম কাপড়ের ভিতর দিয়ে। কাঠের খড়খড়ি, কাঁচের জানালা সব বন্ধ করে এঁটে সেটে শুয়ে আছি কম্বল ঢাকা দিয়ে। তবু রক্ষে নেই। 2 হাঁটু মুড়ে বুকের কাছে তুললাম, কম্বলের ভিতরে মাথা ঢুকিয়ে নিলাম। শুনেছি নিঃশ্বাসে তাড়াতাড়ি গরম হয় গা, কিন্তু কই, নিঃশ্বাসও বরফ হয়ে চাপ বাঁধছে যেন। তবে কি আমরা বেলুচিস্তানে গিয়ে পড়লাম শেষে? মনে হচ্ছে যেন বরফের উপর দিয়ে হেঁটে চলেছি। হাত ঠান্ডা হয়ে গেল, পা অবশ হয়ে এলো, মাথাটাও কেমন জমাট বাঁধল। না, আর সয় না। একটু ঘুমোতে চাওয়ার কি যাতনা, এর চেয়ে জেগে থাকা ঢের ভালো। কাঁপতে কাঁপতে উঠে বসে হাঁক ডাক করে গল্প জুড়ে দিই। বাকি রাতটুকু কেটে যায় কোনো মতে। সকলেই এক গবেষণায় মত্ত। চারদিক আঁটোসাঁটো, এমন কড়াভাবে বন্ধ, তবু এই হাড় কাঁপুনি হাওয়া ঢুকলো কোন ফাঁক দিয়ে? যাক, জয় জয় বাবা বিশ্বেশ্বর। হরিদ্বারে এসে ট্রেন থামল। মালপত্র নামানামি ওঠাউঠি করে দুটো টাঙায় সওয়ার হয়ে চললাম 4 জনে কঙ্খলে। দাদা বললেন, রামকৃষ্ণ মিশন মে চল না। রামকৃষ্ণ মিশন বলতে টাঙাওয়ালা বুঝতে পারে না, বলে, মিশন क्या मालूम नहीं, बंगाली হাসপাতাল। দাদা বলেন, हाँ हाँ वही है, उधर ही चलो। বাঙালি হাসপাতাল বলেই চেনে এখানকার লোক রামকৃষ্ণ সেবাশ্রমকে। অন্য কথায় গোলমাল করে বুঝতে। টকবগিয়ে ঘোড়া ছোটে পরিষ্কার বাঁধানো রাস্তা ধরে। ঘন কুয়াশা কাটেনি তখনও চারদিকের। লোকের ভিড় জমেনি পথে। ঝাড়ুদার গঙ্গামাইকে জয়ধ্বনি দিতে দিতে ঝাড়ু বুলোয় ধুলোর গায়ে। খ্যাপা বৈরাগী কাঠের খটখটি বাজিয়ে আপন মনে গেয়ে চলেছে মীরার ভজন এক পাশ ধরে। পাতলা নামাবলি হাওয়ায় খসে পড়ে কাঁধ হতে, সে খেয়াল নেই মোটে। বাঁধানো ক্যান্ডেলের ভিতর দিয়ে হুড়হুড় করে ঘোলা জলের স্রোত বয়ে চলেছে শহরের ভিতর দিয়ে। টাঙা চলেছে বরাবর সে পথ ধরে। এই নাকি গঙ্গা। হরিদ্বারের গঙ্গার রূপের বর্ণনা কত শুনেছি, কল্পনায় কত এঁকে রেখেছি, আর প্রথম দেখাতেই কিনা ধাক্কা লাগলো মনে। ঘোলা জলের ওপর দিয়ে ছুটে চলেছে গাঁদা ফুলের হলুদ মালা এক গাছি। কার পুজোর ফুল দিয়েছে ভাসিয়ে মা গঙ্গার বুকে কি জানি। ছুটে চলল কোথায় সে? বাধা মানে না কারুর। হাত ছিটকে পাশ কাটিয়ে ফসকে পালায়। ওই তো এখনো দেখা যায় শাল গাছটার গুঁড়ির ফাঁকে। ওই ওই যে, যা চলে গেল এইবার পুল পেরিয়ে চোখের আড়ালে। টাঙা এসে থামল হলুদ রঙের দেয়াল ঘেরা রামকৃষ্ণ সেবাশ্রমে। স্বামীজিদের খবর জানানো হয়েছিল আগে হতেই। তাঁরা এসে নিয়ে গেলেন আমাদের নির্দিষ্ট তাঁবুতে। ঝাপসা আম বাগানের তলায় পরপর কতকগুলি তাঁবু। আম পাতা বেয়ে টস টস করে শিশির পড়ছে তাঁবুর গায়ে, আমাদের মাথায় মুখে। ভেজা ঘাসের নিচে নরম কাদামাটি ছপ ছপ করে প্রতি পদক্ষেপে। ভারী বৃষ্টি হয়ে গেছে 2 দিন আগে। স্বামী অনুভবানন্দ বললেন, রোদ উঠলেই শুকিয়ে যাবে সব, মাটিও শক্ত হবে। আসুন আগে গরম গরম চা খেয়ে নিন, যে শীত, আরাম পাবেন। আমতলা থেকে একটু দূরে রান্নাঘর। রান্নাঘরের দাওয়ায় কুশাসন পাতা, টিনের ছোট্ট মগে গরম চা। অন্য সময় গরম চা ভরা টিনের মগ ধরতে আঁচল টেনে হাতে জড়িয়ে নিই।
আর এখন খালি হাতেও হাতের আঙুল বেঁকে থাকে, সোজা হয় না শীতে। মগ ধরব কি করে? আমাদের মধ্যে দাদাই বেশি কাবু। দু হাতের আঙুল থরথর করছে। রুটি ছিঁড়তে চান, কাঁপতে কাঁপতে আঙুল ফসকে যায় রুটির গা থেকে। সেবাশ্রমের সন্ন্যাসীরা সেবার মূর্ত প্রতীক। প্রতিটি যাত্রীর জন্য তাদের যত্নের অবধি নেই। এক ব্রহ্মচারী বড় বড় লোহার হাতায় গনগনে কাঠের আগুন এনে সামনে রাখলেন। তার উপরে হাতের এপিট ওপিট সেঁকে নিয়ে গরম চা মুখে তুলি। আটার রুটি, আখের গুড়, অমৃত আস্বাদ পাই। আর ভাবি, এমনি একটা আগুনের আংটা যদি গলায় ঝুলিয়ে রাখতে পারতাম কাপড়ের আড়ালে, আহ, স্বর্গসুখ অনুভব করতাম বুঝিবা। তাঁবুতে ফিরে আসি। 1, 2, 3, 4 নম্বর লাগানো তাঁবু। 1 নম্বরেরটা আমাদের। মেঝে জোড়া চাটাই বিছানো, লোহার স্প্রিংয়ের খাট, যেন মস্ত বড় ঘর একটা। ঘরের আরাম, বাইরের নির্ঝঞ্ঝাট, দুই মিলিয়ে তাঁবুর মোহ আমাদের বরাবরের। খুশি হয়ে উঠি। বর্দি ব্যস্ত হয়ে পড়েন। জিনিসপত্র সব গুছিয়ে ফেলতে হবে। আপাতত এখানেই আমাদের ঘর সংসার কিছুকালের জন্য। স্তূপাকার মালপত্র, এত জিনিস কি করে এলো সঙ্গে? ঠেলে ঠুলে ভাগ্নেরা ঢুকিয়ে দিয়েছিল ট্রেনে বেঞ্চের নিচে, হাওড়া স্টেশনে। টের পাইনি তখন কিছু। অথচ বর্দি এবার কড়া নজর রেখেছিলেন মালপত্র বেশি না হয় যাতে। নানা জায়গায় ঘুরতে হবে, যত হালকা থাকা যায় ততই ভালো। বারে বারে আমাকে সাবধান করেছেন লিখে, কিছু যেন এনো না সঙ্গে, খান কয়েক কাপড় জামা ছাড়া। বিছানারও দরকার নেই, আমি যা নেব তাতেই তোমার হবে। দাদা ইশারায় বলেন, এ আর কি দেখছো? ওই সবুজ মিলিটারি থলিটা, বেতের ঝুড়িটা খুলে দেখো, নেই হেন জিনিস নেই তাতে। গোছাবার ভান করে থলিটা খুলে ফেলি। ঘটি, মগ, জলের কুজো, বিস্কুটের টিন, কেটলি, স্পিরিট স্টোভ, গামছার কোনায় বাঁধা হলুদ লঙ্কার গুঁড়ো, পিতলের ঘটি ভরা আতপ চাল, তার ভিতরে চেপে বসানো কাঁচের শিশিতে সরিষার তেল, টিনের কৌটো ভরা চিনি, নুন, ছুরি, কাটারি, কুকার, চুন, পান খেতে যদি না পাওয়া যায় বিদেশ বিভুঁইয়ে। ভেলকিবাজির মতো বের হচ্ছে তো হচ্ছেই। লোহার সাঁড়াশি, খুন্তি, কেরোসিনের লণ্ঠন দুটো, মাথার তেল, গ্লিসারিন, হজমিগুলি, কত কি। দাদা বললেন, ঠিক ছিল, মাথা প্রতি আমরা 2 করে লাগেজ নেব। তোমার বর্দি সেই মতো সব নিজের হাতে গোছাতে গিয়ে এতে ওতে মিলিয়ে কি দিয়ে যে কি করলেন শেষ মুহূর্তে। নির্বিবাদী মানুষ আমি, বসে বসে দেখলাম খালি। গোনো তো কটা আছে সব শুদ্ধ? গুনে দেখি বেশি না, মাথার প্রতি 2টোর জায়গায় 6টা করে হয়েছে মাত্র। বর্দি ওদিকে কি কাজে বাইরে গিয়েছিলেন। এসে বললেন, রানী, তোমার শালটা কই? গায়ে তো নেই দেখছি। হরিদ্বার স্টেশনে কনকনে হাওয়া, আমার গায়ে খসখসে কম্বলের লম্বা কোট। তাই আমার শালখানাও জড়িয়ে দিয়েছিলাম বর্দির গায়ের সাদা শালের উপরে। ভেবেছিলাম দুখানাতে আরাম পাবেন খানিক। এতক্ষণে খোঁজ পড়ল, উপরের শালখানা অজানাতে কোথায় পড়ে গেল। খুঁজে খুঁজে হয়রান বর্দি, কোথাও নেই। বর্দি বলেন, কি হতে পারে? বলি, একমাত্র সম্ভব টাঙাতে পড়ে গিয়ে থাকবে। নামবার সময় নজর করিনি কেউ। কখন পড়ল, কিভাবে পড়ল টের পেলাম না একটু। বর্দির ভাবনা বেড়েই চলে। বলি, মনে করো না কেন? তীর্থস্থানে সর্বপ্রথম দান করেছ ওটাকে, তবেই তো হয়। কিন্তু তা মানেন না তিনি। ঘোরেন ফেরেন, চাদর বালিশ ঝাড়েন, আর নিজের মনে দুঃখ গিয়ে চলেন। ছি ছি, কি করলাম আমি? আজকালকার দিনে একটা জিনিস জোগাড় করা কত কষ্ট। এমন সময় 2 হাত পিঠের দিকে ঘুরিয়ে তাঁবুর সামনে টাঙ্গাওয়ালা এসে হাজির। মাইজি, বকশিস মিলনা চাহিয়ে। বর্দি এক মুখ হেসে, হ্যাঁ হ্যাঁ, জরুর জরুর বকশিস মিলেগা বলে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে 2 হাতে শালখানা নিয়ে তাঁবুতে ঢোকেন।
দাদা বললেন, আশ্চর্য, টাঙাওয়ালা নিজে হতে ফিরিয়ে না দিলে কি করতে পারতাম আমরা? অচেনা জায়গা, অচেনা লোক। এতক্ষণে নিশ্চিন্ত হয়ে বড়দি মাথায় তেল মাখেন, বলেন, চলো এবার গঙ্গা স্নান করে আসি। এলাম এত করে, আজ প্রথম দিন, গঙ্গা নাইব না সে কেমন কথা? কাপড় গামছা নিয়ে বড়দি তৈরি দেখে হাঁ হাঁ করে ছুটে আসেন স্বামীজিরা। অমন কাজ করবেন না কিছুতেই। আজ তো নয়ই, আজ কেন, কালও নয়, পরশুও নয়, এখন 3-4 দিন ভালো চান তো নামবেন না গঙ্গাতে। জানেন নাকি 2 দিন আগে বরফ পড়েছে মুসৌরিতে 6 ইঞ্চি। বরফ গলা জল বইছে গঙ্গাতে, ঘোলা জল। আসবার সময় তো পথেই দেখলেন। এখন গঙ্গায় নামা মানেই পেটে ঠান্ডা লাগা। এসেছেন বেড়াতে, পুণ্যি করতে, মাঝ থেকে অসুখে ভুগে লাভ কি বলুন? কলে জল আছে, চাই কি কিছু গরম জল বালতিতে মিশিয়ে বাড়িতেই স্নান সেরে ফেলুন। কি আর করেন, ক্ষুণ্ণ মনেই ফিরে আসেন বড়দি। নতুন জায়গায় এসে মন মানে না একখানে এক ঠাঁইয়ে বসে থাকতে। স্নানের শেষে চুল শুকোতে রোদের আশায় 1 পায়ে 2 পায়ে ঘুরি বাইরে। ব্যান্ড বাজিয়ে কিসের এক শোভাযাত্রা চলেছে সামনের পথ দিয়ে। এদিক ওদিক থেকে সকলেই ছুটল সেদিকের ব্যাপার দেখতে। চিরুনি হাতে চুল আঁচড়াতে আঁচড়াতে আমিও ছুটলাম বড়দিকে টেনে নিয়ে। আমি বা বাদ যাই কেন বলে দাদাও বিছানা ছেড়ে বাইরে এলেন। বিশ্রাম নিচ্ছিলেন একটু আগে পথের ক্লান্তি দূর করতে। মস্ত মিছিল পথ জুড়ে। আগে আগে চলেছে ঝলমল সাজে ব্যান্ড পার্টির দল, বাজনা বাঁশি বাজিয়ে। পিছনে গাঁদা ফুলের মালা জড়ানো বাঁশের লম্বা ডান্ডায় গেরুয়া পতাকা সামনে উড়িয়ে চলেছেন জোড়া জোড়া শতেক সাধু লাইন বেঁধে। মাঝখানে সুসজ্জিত হাতির পিঠে রূপোর সিংহাসনে মঠের মহান্ত বসে। চামর ব্যজন করছে 2 জন দুদিক থেকে। হেলে দুলে হাতি চলেছে, সে দোলায় সিংহাসন দুলছে, মহান্ত দুলছে, দুলছে নিশানের মালা। তীর্থ উপলক্ষে মহান্ত এলেন এখানে বাইরে হতে, তাই এই সমারোহের অভ্যর্থনা। এখন থেকে সকাল বিকেল এই রকম দেখতে পাওয়া যাবে কতবার এখানে? পাশ থেকে বললেন একজন বাসিন্দা। এক এক করে সব সম্প্রদায় আসবেন পূর্ণ কুম্ভে। দুপুরে ভোগ খেলাম। সাদা সিদে ডাল ভাত, রুটি তরকারি, চাটনি, দই। নিরামিষ, চমৎকার আস্বাদ। স্বামীজিরাই রাঁধেন, তারাই পরিবেশন করেন। দায় সারা কর্তব্য নয়, এদের নিষ্ঠা অন্তঃস্পর্শ করে, তাই কত সহজে তৃপ্তি আসে। চারদিক পরিষ্কার ঝকঝকে, রান্নাঘরে জল কাদার চিহ্ন নেই। রান্নাঘরের সামনেই ফুলের বাগান, বাগানের মাঝখানে রামকৃষ্ণদেবের মন্দির। মন্দিরে রামকৃষ্ণদেব, শ্রীমা ও স্বামী বিবেকানন্দের ফটো, ফুলে চন্দনে সুশোভিত। চিক ফেলা দরজা, সুন্দর ছোট্ট মন্দিরের ঘরখানা। ঠান্ডা শীতল, ঘরে ঢুকে খানিক বসে থাকতে মন চায় আপনা হতেই। দরজার বাইরে এক কোণায় কাঠের বাক্সতে যত্নে রাখা প্রসাদী চন্দন, চরণামৃত। স্বামীজিরা স্নান সেরে এক এক করে বাক্সের ঢাকনা খুলে চরণামৃত নিয়ে চন্দনের টিপ কপালে লাগিয়ে চলে আসছেন। দেখা দেখি বড়দি আমিও গেলাম। ফুলের বাগানের মাঝখানে একটা উঁচু আম গাছ। আম গাছের মাথা ছেয়ে উঠেছে এক ফুলের লতা, নাম জানি না, অথচ দেখি হামেশাই। শৌখিন বাগানের গেটের মাথায় লম্বা লম্বা কুঁড়ির মতো থোকা থোকা ঘন গেরুয়া রঙের ফুলগুলি, যেন সন্ন্যাসীর চাদর বিছিয়ে দিয়েছে আম পাতার সবুজ ঢেকে। অনেক দূর থেকে দেখা যায় তা। আজ যখন বাইরে গিয়েছিলাম, দূর থেকে এই গেরুয়া রঙের ধ্বজা দেখেই চিনেছিলাম বাড়ি। সেবাশ্রমী বটে, গরিবদের আর সাধুদের হাসপাতাল। স্বামী বিবেকানন্দের ইচ্ছে ছিল হরিদ্বার তপভূমি। কত সাধু আসেন, সাধুদেরও তো অসুখ হয়, বিনা চিকিৎসায় কত কষ্ট পান। তাঁরা যাতে রোগের সেবা যত্ন পেয়ে সুস্থ হন, আরাম বোধ করেন, সেই জন্যই এই হাসপাতালের সূচনা। কত সন্ন্যাসী এখানে তাদের অন্তিম নিঃশ্বাস ফেলেছেন। একমাত্র সম্বল তাদের সেই নারকেলের মালার ভাঙা কমণ্ডলগুলো সেই কথাই জানায়। গরিব দুঃখীরাও স্থান পায় এখানে।
টাঙাওয়ালার হাত পা কেটে গেছে, আসে এখানে। ভিখিরির কলেরা হলে আসে এখানে। যাত্রীরা হঠাৎ কাবু হয়ে পড়ে রোগের আক্রমণে, আসে এখানে। সেবাশ্রমের পিছন দিকে সবজি ক্ষেত, বাঁধাকপি, ফুলকপি, মূলো, বেগুন, টমেটো, পেঁয়াজ, ক্ষেত ভরা। দেখে কত খুশি হয়ে উঠি। বড় বড় কপি বীরভূমের লাল মাটিতে এত বড় কল্পনাও করতে পারি না। আর এখানে কত অল্প আয়াসে এত ভালো সবজি হয়। তাছাড়া সেবাশ্রমের ভিতরে এখানে ওখানে লেবু, কাগজি কলা, বেল, আম, নিম, আমলকি, কত কি গাছ, গাছে গাছে ঢেকে রেখেছে জায়গা। শান্ত পরিবেশ, নির্ঝঞ্ঝাট গৃহস্থালী। এরা নিজেরাই কুটনো কোটেন, আমের দিনে আমের আচার দেন, তালাই বিছিয়ে নুন মাখা আমলকি রোদে শুকিয়ে রাখেন, সুস্বাদু মুখশুদ্ধি। ডাল লঙ্কা ঝেড়ে ভাঁড়ারে তোলেন। এই সবের সঙ্গে আছে রোগীর সেবা, অতিথির পরিচর্যা। সবই হয়ে যাচ্ছে ঘড়ির কাঁটার তালে, নিঃশব্দে। আমরা মেয়েরা হার মানি মনে, দ্বিধাশূন্য হয়ে। বিকেলে বেরিয়ে পড়লাম পথে পায়চারি করতে করতে। বাড়ির সামনেই নিঃশুল্ক বাচনালয় নির্বাণী আখড়ার। সন্ন্যাসীরা যাত্রীরা বিনা খরচে সবকিছু কাগজ বই পড়তে পায়। এখানে এই রকম অস্থায়ী বাচনালয় আরও কয়েকটা খোলা হয়েছে রাস্তার উপরে। উন্মুক্ত জায়গা, শামিয়ানায় ছাওয়া, চেয়ার টেবিল, বিজলি বাতি, দড়িতে ঝোলানো খবরের কাগজ, রঙিন ছবির প্রিন্ট, বই, কিছুরই অভাব নেই। দিনে রাতে খোলা থাকবে, কুম্ভ শেষ না হওয়া পর্যন্ত। আসবার সময় রাস্তায় যেটা দেখে এলাম তা খুলেছেন উদাসী সম্প্রদায়ের এক পাঞ্জাবি সাধু 50,000 টাকা খরচ করে। নির্বাণী আখড়ার ভিতরে সারি সারি চালাঘর, উঁচু ঢিবির উপরে সম্প্রতি বাঁধা হয়েছে সাধুসন্তদের জন্য। চারদিক ঘেরা, একটি কেবল দরজা, খুপড়ি খুপড়ি ঘর। লম্বা দোচালা ঘরকে ভাগে ভাগে ভাগ করা হয়েছে যেন। কেউ বা তাতে একলা থাকবেন, কেউ বা ওরই মধ্যে আরো 4-5 জনকে নিয়ে গিয়ে থাকবেন। বেশ কয়েকজন এসে গেছেন এরই মধ্যে, আরও আসবেন শিগগিরই। শেষ দিকে স্থানেরই অকুলান হয় বেশি, তখন ঠাসাঠেসি, ঠেলাঠেলি, অগত্যা গাছতলা। প্রত্যেক খুপড়িতেই একটা করে ধুনি জ্বলতে থাকে ঠান্ডা মাটির উপরে। তাই ভাবি, নয়তো থাকবেন কি করে এরা? ধুনির আগুনে গরম হবে ঘর। নির্বাণী আখড়ার বিপরীতে রাস্তার এপাশে হরিহর মঠ। পাথরের উঁচু শিব মন্দিরের মাথার ত্রিশূল গগনভেদ করে উঠেছে মেঘের গায়ে। ভিতরে শিবলিঙ্গ, আর চারদিকের দেয়ালে গণেশ পার্বতী, বিষ্ণু সূর্যের পাথরের মূর্তি, জয়পুরের কারিগরের হাতের তৈরি। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। দরজায় লোহার শিকের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম দেবতাদের। তেল চকচকে রং লাগাচ্ছে বাইরে ভিতরে নতুন করে, যাত্রীদের আকৃষ্ট করবার জন্য। গোলাপি, নীল, সবুজ, হলুদ, বেগুনিতে পাথরের দেয়াল দরজা লেপে দিয়ে। বর্দি বললেন, চলো মন্দির প্রদক্ষিণ করি। খানিকটা যেতেই বর্দি টেনে আনলেন আমাকে। বললেন, আর না, শিবের মন্দিরের অর্ধেক পরিক্রমা করে এই নিয়ম। মন্দিরের পিছনে মস্ত এক দালান, সামনে মাঠ, বাঁয়ে উঠোন, উঠোনের পাশে সামনে চওড়া বারান্দা। বিকেলে রোদ এসে পড়েছে। কোনাকুনি সেই রোদে খাটিয়া পেতে শুয়ে গ্রন্থ পড়ছেন বৃদ্ধ সাধু এক। সিঁড়ির দুপাশে কনকধূত্র গাছ, ঘন বেগুনি রঙের কুঁড়ি ধরেছে অনেক। একটি কনকধূত্র ফুটে আছে গাছে, কাল হয়তো লাগবে পুজোয় এটি। কি সুন্দর ফুলগুলি, যত্নে কেউ বসিয়ে দিয়েছে যেন একটির মধ্যে আরেকটিকে তুলে এনে। সিঁড়ি দিয়ে নেমে গেলাম সাধুর কাছে। সাধু মুখ থেকে বই সরিয়ে দেখলেন আমাদের। বললেন, মেহেরবানি করকে बैठिए বলে হাতের ইশারায় বারান্দার মেঝে দেখিয়ে দিলেন। বসে পড়লাম এক এক করে। বৃদ্ধের কথাগুলি বড় মোলায়েম। বেদান্ত সম্প্রদায়ের মন্দির এটি। বললেন, কাল মহান্ত আসবেন 11টার গাড়িতে, তখন এলে তাকে দেখতে পাবে। কুম্ভ পর্যন্ত এখানেই থাকবেন, পাশেই তো সেবাশ্রম। এখন যা ইচ্ছে এসে তাঁর সঙ্গে কথাবার্তা বলো। হরিহর মঠ থেকে বেরিয়ে দেখি রাস্তায় আর এক শোভাযাত্রা। আবার সেই ব্যান্ড পার্টি, হাতি, ঘোড়া, উট, গরু, ছাগল, সাধু, সন্ত, মহান্ত, নাগা, চামর বেজন,
ধ্বজদণ্ড, আশাশোটা মানে রূপোর লাঠি। এদের রক্ষী দলের হাতে রূপোর লাঠি থাকে। এরাও সাধু, ধাপে ধাপে উপরে ওঠেন ক্ষমতা অনুসারে। পুরো দল চলেছে রাস্তা ভরাট করে। সঙ্গে সঙ্গে চলতে লাগলাম নাগা সাধুদের স্কেচ করতে করতে, খাতা পেন্সিল হাতে নিয়ে। যেতে যেতে জানতে পারি তাঁদেরই একজনের কাজ হতে। কাশী থেকে আসছে এ দল, 3 বছর ধরে এমনিভাবে হেঁটে হেঁটে। তাড়াহুড়ো নেই, হই হই নেই। দিনে 3-4 ঘন্টা হাঁটে, রাস্তার পাশেই থেমে বিশ্রাম নেয়, রান্না বান্না খাওয়া দাওয়া করে নিদ্রা যায়। পরদিন আবার রওনা দেয়। কাছাকাছি গাঁ থাকলে তারাই সেবার ভার নেয়। এই করে আজ এসে পৌঁছল দল হরিদ্বারে। কয়েক মাস থাকবে, পরে আবার এইভাবেই রওনা দেবে অন্য কুম্ভ পর্যন্ত। নাগাগুলির খালি গা, শীতের এই কনকনে হাওয়া যেন হুল ফুটিয়ে দেয়। হাতে বুকের অবাধ্য মাংসপেশিগুলো থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। গলায় গাঁদা ফুলের মালা, 2 হাত দুদিকে দুলিয়ে চলেছে, যেন ছোট শিশু পা তুলে তুলে পা ফেলছে। সঙ্গে হাঁটতে হাঁটতে এই দলকে হরিদ্বারের মুখে এগিয়ে দিয়ে ফিরে এলাম আমরা। হরিদ্বার এখনো দেখা হয়নি। থাক, দেখব পরে। কঙ্খলে আছি, এখানটাই আগে শেষ করি। কে যেন একজন কবে কোথায় বলেছিল যে কঙ্খল নাম হলো কেন জানো? এ এমনই পবিত্র জায়গা যে এমন কোনো খল আছে যে এখানে এসে ডেকে ভগবানকে পাইনি, তাই তো নাম কঙ্খল। দক্ষ রাজার রাজ্য বলেই প্রসিদ্ধ এ জায়গা। এখানেই দক্ষ রাজকন্যা সতীর জন্ম, বিবাহ, দেহত্যাগ সব। সেবাশ্রম থেকে বেরিয়ে বাজারের ভিতর দিয়ে শহর পেরিয়ে উপস্থিত হলাম দক্ষ ঘাটে। রাজপ্রাসাদ ছিল সে সময়, এখনো পর্যন্ত সে চিহ্ন কে রাখবে ধরে? তবুও চওড়া প্রাচীরের ভাঙা বিরাট ফটক মনে কল্পনা জাগায় সহজে। উপর দিকে তাকাতে তাকাতে আনমনা হয়ে এগোচ্ছি। কালো রঙের এক প্রৌঢ়া সুন্দরী সন্ন্যাসিনী কোত্থেকে হঠাৎ বেরিয়ে একেবারে সামনাসামনি এসে দাঁড়ালেন। মুখ ভরা হাসি, যেন কতকালের আত্মীয়তা। বললেন, কবে এলে তোমরা? হকচকিয়ে গেলাম। বললাম, আজ। বেশ বেশ। বর্দি বললেন, আপনি তো দেখছি বাঙালিনি। হ্যাঁ গো, আমি তো বাঙালিনি গো। 30 বছর আছি সতীঘাটে। যাবে? চলো না আমার সঙ্গে, নিয়ে যাই। বলতে বলতে হঠাৎ চোখ মুখ পাকিয়ে মুখ বিকৃত করে আমি বলে সুর টেনে ধরে আরো কাছে চলে এলেন। ভরকে গিয়ে বর্দির আঁচল চেপে ধরি। তীর্থস্থানে এসেছি, নতুন জায়গা, নতুন আবহাওয়া। যা দেখি সবই অপূর্ব লাগে চোখে। অগুন্তি সাধুসন্তদের কত অলৌকিক ঘটনা দেখব, শুনব, মনে বাসনা। প্রথম দিনেই এ কি! দাদারা এগিয়ে গেছেন অনেকখানি। সন্ন্যাসিনীকে এড়িয়ে তাড়াতাড়ি পা চালিয়ে তাদের সঙ্গ নিলাম। শশী মহারাজ দেরি দেখে ফিরে আসছিলেন। একটু তিরস্কারের সুরেই বললেন, এসেছেন তীর্থে, রাস্তাঘাটে এরকম বহু দেখবেন, দেখেই যাবেন, দাঁড়াবেন না কখনো। মনে কেমন ছায়া ঘনালো। সবাই যদি এমনি ছিটগ্রস্ত থাকে, ঠিক লোক বেছে বের করব তবে কি করে? এই তো একজনা হাসি মুখে যখন এগিয়ে এলো, কত ভালো লেগেছিল। মুহূর্তে কেমন ভীতি সঞ্চার করে দিল। দক্ষ ঘাটের ঠান্ডা জল এক আঁজলা নিয়ে চোখে কপালে দিলাম। চওড়া বাঁধানো ঘাট, পুরনো বটগাছ ঝাঁপিয়ে পড়েছে পার ছাপিয়ে গঙ্গার উপরে। শুকনো গঙ্গা পাথরের নুড়িতে ভরা। কেবল একটু জল থমকে থিতিয়ে আছে সিঁড়ির কাছে, ফুল বেলপাতার আবরণের নিচে। ক্যানেল ডিপার্টমেন্ট জল ছাড়ে দরকার বুঝে। কে বলবে দেখে যে এই শুকনো গঙ্গায় কুলে কুলে ভরে উঠবে কলকল গেয়ে 2 দিন পরে? শিবরাত্রিতে যাত্রীরা আসবে এ ঘাটে পুণ্য স্নান করতে। রাতারাতি খোলা দরজা পেয়ে ছুটে চলবে গঙ্গা এই পথ দিয়ে। ঘাটের পাড়ে শিব সতীর মন্দির আলাদা আলাদা। এখানেই কি সেই রাজপ্রাসাদ ছিল? হবে হয়তো। প্রাসাদের লাগাই তো রাজঘাট থাকে। এই ঘাটেই হয়তো স্নান করতেন
অন্দরমহলের পথ দিয়ে এসে রাজরানী রাজকন্যারা স্নান করতেন কুমারী সতী সখীদের নিয়ে রোজ সকালে পুজোর আগে। পুরনো ইটের গাঁথনি, ভাঙা চওড়া চাতাল, কত কথা আনে মনে। বড় বড় গাছের ছায়ায় ঘেরা এ তল্লাট, খানিক বসে জিরিয়ে নেবার আকাঙ্ক্ষা জাগে। দক্ষঘাটের পরেই সতীঘাট। এ সতী সেই সতী নয়, মানবী সতী। ইচ্ছে অনিচ্ছে স্বামীর সঙ্গে এক অনলে পড়ে সতী হয়েছেন এ ঘাটে যাঁরা, তাদেরই এ ঘাট। প্রত্যেক সতীর জন্য 1 হাত 2 হাত 3 হাত উঁচু ছোট ছোট মন্দির গেঁথে রাখা হয়েছে স্মৃতিচিহ্ন স্বরূপ। কারোবার নাম তারিখ আজও আছে স্পষ্ট লেখা। উঁচু নিচু ছোট বড়, ভাঙা নিখুঁত কত ইটের গাঁথনি, অসংখ্য সতীর প্রমাণ দেয় এখনো এখানে। বর্দি বললেন, একবার ভেবে দেখো কত বড় নিষ্ঠাবতী ছিলেন তাঁরা এক একজনা। বলে তিনি যতগুলিতে পারলেন গিয়ে গলায় আঁচল দিয়ে মাথা ঠুকলেন। দক্ষঘাট সতীঘাট পেরিয়ে গঙ্গার পাড় ধরে কঙ্খল পিছনে ফেলে এগিয়ে চলেছি। শশী মহারাজ হাঁটতে বোধহয় ভালোবাসেন, আমরাও বাসি, কিন্তু তিনি যেভাবে লম্বা লম্বা পা ফেলে ছুটে চলেন, তাল রাখতে হাঁপিয়ে উঠি। লজ্জায় বলতেও পারিনে কিছু। উল্টে যখন জিজ্ঞেস করেন, কি কষ্ট হচ্ছে না তো, জোর গলায় চেঁচিয়ে বলি, কিছু মাত্র না, কিছু মাত্র না। আর নিচু গলায় আক্ষেপ করি বর্দিতে আমাতে। শশী মহারাজ বললেন, এখান থেকে আর একটু দূরে সতীকুণ্ড, নিয়ে যাব আর একদিন সেখানে। বনের মাঝে একটা জায়গায় গর্ত, এখন সেখানে জল জমে। লোকে অনুমান করে ওইখানেই দক্ষ যজ্ঞ করেছিলেন, যজ্ঞ কুণ্ড ওটা। একটা জায়গায় পুরনো ইটের বেদি মতো পাওয়া যায় দেখতে। বনে জঙ্গলে ঢেকে আছে জায়গা। কে আর অত ঐতিহাসিক প্রমাণের জন্য মাথা ঘামায়? সহজ মনে বিশ্বাস করে নিলেই হলো। যেতে যেতে পান চাক্কিতে এসে পড়ি। যে গঙ্গাকে বাঁধ দিয়ে শহরের ভিতর দিয়ে নিয়ে আসা হয়েছে, তারই স্রোতে চাকা ঘুরিয়ে গম থেকে আটা বের করে নিচ্ছে বস্তা বস্তা রোজ এখানে। ছল ছল কলকল গঙ্গা বিনা কাজে নেচে গেয়ে চলে যাবেন সে উপায় নেই। ফিরতি পথে শহরের ভিতর দিয়ে ক্যানেলের পাড় ধরেই ফিরি। দুপাশে সবজির ক্ষেত আর ফলের বাগানে ঠাসা, রাশি রাশি সবজি ফল। রাঙামাটির দেশে থাকি, সবুজ তরকারির এই ছড়াছড়ি দেখে বুকটা কেমন করে ওঠে। আর রাস্তার মোড়ে মোড়ে খাবারের দোকানে বড় বড় লোহার কড়াই ভরা ফেনা ওঠা জাল দেওয়া মোষের দুধ। এমন দুধ দেখিনি চোখে কতকাল। যুদ্ধ দুর্ভিক্ষ অজন্মা দারিদ্র্য মারামারি কাটাকাটি পরপর বয়ে গেছে বাংলাদেশের বুকের উপর দিয়ে, গ্রাস করেছে সমস্ত ঐশ্বর্য তার। এখানে রাস্তায় ছোট ছোট ছেলে দেখি বই খাতা বগলে চেপে পাঠশালায় যায়। ভিখিরি ছেলে পয়সা মেগে বেড়ায়। লাল টকটক করে গাল, তাজা রক্তের আভা ফোটে। কি স্বাস্থ্য! দুধ আটা সবজি ঘি চা খায় টাটকা খাঁটি। মনে হয় বাংলাদেশের ছোট ছোট ছেলেগুলোকে এনে ছেড়ে দিই এখানে, কিছুদিন সবুজ তরকারি খেয়ে প্রাণে বাঁচুক তারা। ভয় মরি, যে ক্ষীণ প্রাণটুকু ধুকধুক করে তাদের বুকের পাঁজর ঠেলে, কতদিন তারা টিকবে এ জগতে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 2য় পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।